নমস্কার, সবাইকে স্বাগত। আজকের সন্ধ্যায় আপনাদের জন্য স্পেশাল কিছু মেসেজ থাকবে। সেই কারণের জন্য যারা অনুষ্ঠান দেখছেন তারা টিভি থেকে আগামী আধ ঘন্টা এক মুহূর্তের জন্য উঠবেন না, কারণ আজকে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি এটা বহু মানুষের, বহু পরিবারের, বহু নিকটাত্মীয়ের, বন্ধু বান্ধব, চেনা পরিচিতের সমস্যা। এবং শুধু সমস্যা নয়, যে সমস্যা নিয়ে আপনারা ফুল এফার্ট দিচ্ছেন ওই সমস্যা থেকে বেরোনোর জন্য, ফুল এফার্ট দিচ্ছেন। মনে হতে পারে যে কি সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনেকেই বুঝতে পাচ্ছেন, আভাস পাচ্ছেন। আমরা এমন এক সমস্যা নিয়ে কথা বলবো, সেটা শুধুমাত্র ওই পরিবারকে সমস্যায় ফেলছে তা নয়, পার্টিকুলার যার এই সমস্যা হয়েছে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, চোখ যন্ত্রণা করছে, আরও নানান প্রবলেম হচ্ছে, কিডনি খারাপ হচ্ছে। এর বাইরেও সেই মানুষটার জীবন থেকে লিটারেলি শখ, আহ্লাদ, খাওয়ার পছন্দ, সেই মানুষটার নেমন্তন্ন বাড়িতে যাওয়া, রিসেপশন অ্যাটেন্ড করা এবং সমস্ত সামাজিক প্রক্রিয়া থেকে কার্যত তিনি আলাদা হয়ে যাচ্ছেন। অর্থাৎ হি অর শি is been separated from all kind of main source in our society, সমস্ত জায়গা থেকে আলাদা হচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে ডায়াবেটিস। আজকে আলোচনা করব আমরা ডায়াবেটিস মেলিটাস নিয়ে। কি এই সমস্যা? এটা অনেকেরই জানা, কিন্তু আজকের এই মঞ্চে, অর্থাৎ আয়ুর্বেদের এই মঞ্চে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই প্রোগ্রামে আমরা এমন কি বলবো যে যার জন্য আমি আগামী আধ ঘন্টা আপনাদের টিভির সামনে থেকে কোথাও যেতে বারণ করলাম। আমি পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে। এনবিপি ইউনিয়ন অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো ডক্টর শর্মাকে আজকের এই অনুষ্ঠানে। আপনার কাছেই যাব যে একজন মানুষকে সমাজ থেকে আলাদা করে দিতে, আমরা তো রোগ নিয়ে প্রচুর আলোচনা করি, কিন্তু একজন মানুষের শখ, আহ্লাদ, তার ঘোরা ফেরা সব কিছুর ক্ষেত্রে হাতে বেড়ি, আমি বলবো কার্যত ইট ইজ লাইক আ হ্যান্ডকাফ, হাতে বেড়ি পরানোর মতো যেভাবে অপরাধীকে পরানো হয়, এই সমস্যা অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা, ডায়াবেটিস মেলিটাসের সমস্যা কিভাবে মানুষকে ইমপ্রিজেন্ট করে ফেলে, বন্দি করে ফেলে। নমস্কার। দেখুন, প্রথম তো বলবো কি, আজকে দেবাশিসদা যখন প্রোগ্রাম স্টার্ট করার আগেই এত যে রোগের যে সিমটমসগুলো বললেন, মানে একটা সমস্যা হলে যে এতগুলো সিমটমসগুলো তৈরি হয় শরীরের মধ্যে, কিন্তু এই যে সিমটমসগুলো তৈরি কে করে জানেন? হিউম্যান সাইকোলজি। এটা কথাটা আমি কেন বলতে গেলাম, দেখুন অনেক আমার কাছে পেশেন্ট আছে, তারা যখনই খাওয়ার পর 10 রকম মেডিসিন খায় বা খাওয়ার আগে 10 রকম মেডিসিন নেয়। হয়তো আজকের দরকার ছিল না, ভালো ছিল, কিন্তু তারপরেও কিন্তু তাকে ওষুধ খেতে হচ্ছে। জানেন কেন? সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে কি, না খেলে আমার হয়তো শরীর খারাপ হয়ে যাবে। তো আপনি যে মেডিসিন উপরে ডিপেন্ডেন্ট আছেন সেটা মেডিসিন নয়, কিন্তু সেটা হচ্ছে আপনার ড্রাগস। মানে আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন, এর ছাড়া আপনি বেরোতে পারবেন না। তো আপনি যে সমস্যা নিয়ে চিন্তায় আছেন, এতগুলো যে সিমটমসগুলো বলা হলো, আমি আপনাকে বলবো সেটা তো কোনো রোগই নয়। আপনি এত চিন্তা করছেন কেন তার জন্যে? আমি কিছুদিন আগেই একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে বলেছিলাম একটা মানুষ বছর উপরে হাতে আম নিয়ে বসেছিল কি আমি আম খাবো, কিন্তু সুগার রয়েছে, উনি আম খেতে পাচ্ছেন না। কিন্তু আমি বলেছিলাম কি আপনি আম খাবেন, আর সেই মানুষটাও কিন্তু আম খাওয়ার পর কিন্তু তার সুগারটা কমেছিল। কেন কম ছিল জানেন? কারণটা হচ্ছে কি, অনেক পেশেন্ট এইরকম আছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট আছে, কিন্তু দেখবেন হয়তো তারা রিপোর্ট করায় না বা হয়তো ইনসুলিন দরকার পড়ে না। অনেক পেশেন্ট আছে যারা আমরা ফার্স্ট ডে থেকে ইনসুলিন বন্ধ করে দিই, ফার্স্ট ডে থেকে ইনসুলিন বন্ধ হয়ে গেল, আর 15 ডেজ নেওয়ার পর ওনার কিন্তু সুগারটা নর্মাল আসছে। কি করে? আমি তো ইনসুলিন দিচ্ছি না, তাহলে কি করে তার রিপোর্টটা নর্মাল আসছে? কারণটা হচ্ছে একটা ফেথ, এটা অনেক বড় কাজ করে। আমরা যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে যখন
মাথায় যখন ঠাকুরের সামনে যখন রাখি, তো সেখানে আমাদের অর্ধেক সমস্যা মিটে যায়। কারণটা কি, আমরা ফেথ করি ওনার উপরে, বিশ্বাস করি। তো আজকে এইরকমই একটা টপিক যেখান থেকে আমরা একবার নিয়ে বহুবার বলেছি কি ডায়াবেটিস কোনো সমস্যা নয়, ডায়াবেটিস আমাদের কেন হয়, তার থেকে কি করে বেরোনো যায়, এটা নিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে সুগার কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করা যায়। আজকে আপনি যে সুগার মেডিসিন যে নিচ্ছেন দীর্ঘদিন ধরে, সুগারের মেডিসিন নেওয়ার পর কিন্তু আপনার সুগারটা নাপছে না। আমি আজকে ফর্মুলা বলবো নতুন, প্রত্যেকবার আসেন তো কিছু না কিছু একটা আমরা আপনাদের জন্য দিয়ে যাই। তো আজকে একটা বলবো, উচ্ছের যে বীজ আছে না, উচ্ছের বীজকে আপনি রোদে শোকান, আর নিম পাতাকে আপনি রোদে শোকান। এই দুটো শোকানোর পর আপনি তার একটা, বাড়িতে সবার মিক্সি থাকে, মিক্সিতে আপনি গুঁড়ো করে নিন, ঠিক আছে? গুঁড়ো করে নেওয়ার পর একটা বড় থালা নেবেন, ওই থালার মধ্যে নিমের গুঁড়ো আর উচ্ছে যে গুঁড়োটা রয়েছে দুটো মিক্স করে আপনি থালাতে রেখে দিন। আর রেখে দেওয়ার পর আপনি কিছু করতে হবে না, ওই থালার মধ্যে আপনি এরকম করে শুধু পাটাকে নড়াতে থাকুন। 20 মিনিট পর আপনার মুখের যে জিভের যে স্বাদটা সেটা কিন্তু তেতো হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি কোনো ওষুধ খেলাম না, কোনো রকম মেডিসিন খেলাম না, কিন্তু আমার জিভের স্বাদটা কিন্তু তেতো হয়ে গেল। মানে বুঝতে পারছেন, আপনার ব্লাডের মধ্যে আপনার যদি সুগার, যদি ডায়াবেটিস যদি বেড়ে থাকে, তাকে নামানোর জন্যে উইদাউট মেডিসিনও কিন্তু অনেক রকম উপায় আছে। ঠিক অসাধারণ, হ্যাঁ, ভাবা যায় না, আমি অবাক হয়ে যাচ্ছি শুনে। তো দিস ইজ মেডিসিন, হ্যাঁ, এটা হচ্ছে মেডিসিন। কি আমি মানে ট্রিটমেন্ট, মানে আমার যে সমস্যাটা রয়েছে, সমস্যা থেকে কি করে বেরোবো, দিস ইজ মেডিসিন। ওটা মেডিসিন নয় কি আপনি খাওয়ার পর 10 রকম যে মেডিসিন আপনি খাচ্ছেন, সেটা হচ্ছে আপনি ড্রাগস নিচ্ছেন। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে যদি চালু করে দিই, তো দেখুন অনেক মানুষ অনেক রকম কথা বলে, কিন্তু মডার্ন মেডিসিনে যে ফান্ড পাওয়া যায় 99% কিন্তু ওখানে ফান্ড পাওয়া যায়। আর আয়ুষ ডিপার্টমেন্ট থেকে আপনি 1% শুধু ফান্ড পাওয়া যায়। যে কারণের জন্য কি হয়, আপনার বাড়ি আশেপাশে, আপনার চোখে আশেপাশে কিন্তু মডার্ন মেডিসিনে আপনার ট্রিটমেন্ট দেখা যায়। তার মানে এটা নয় কি মেডিসিন ইফেক্টেড আছে, তার মানে এটা নয় কি আপনি যে দেখতে পাচ্ছেন সেটা আপনার কাজ হচ্ছে। যেহেতু ফান্ড পাওয়া যায়, দিস ইজ মার্কেটিং। তো 1% যেখানে আপনি ফান্ড পাচ্ছেন, আমার তো বলবো কি 1%ও পায় না, সেই কারণের জন্য আপনি দেখতে পান না, তো আপনি জানেন না। তো এটাই হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কি আপনাকে জানানোর জন্যে কি অনেক আয়ুর্বেদ মধ্যে পাওয়ার আছে যেখানে আপনাকে মেডিসিন খেতে হবে না। এই যদি প্রচার করে দেওয়া হয় তো ওদের মার্কেটিং কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি আপনাকে বলবো, যে জিনিসটা আজকে আপনাকে বললাম, উচ্ছে যে গুঁড়ো আর নিম পাতা যে গুঁড়োটা, এটা আপনি বাড়িতে ট্রাই করুন। আগের দিন আপনাকে দেখিয়েছিলাম যে ব্যায়ামটা, যেটা প্যানক্রিয়াস আমাদের বুস্ট করে, ইনসুলিন তৈরি করে, ঠিক আছে? এই ব্যায়ামটা যদি আপনি করতে চালু করে দেন, ঠিক আছে, তাহলে আপনার প্যানক্রিয়াস কিন্তু বুস্ট হতে চালু হয়ে যাবে। আর ইনসুলিন কিন্তু আপনাকে নিতে হবে না, ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যাবে, আপনার সুগার কিন্তু নর্মাল হতে চালু হয়ে যাবে। তো এইরকম অনেক উদাহরণ আছে যে মানুষকে মেডিসিন থেকে বাঁচানো যায়। কারণ কি এই যে মেডিসিনগুলো যে সাইড ইফেক্ট হয়, যেখানে পেশেন্টরা কি নার্ভের সমস্যা, কিডনির সমস্যা, চোখ হারিয়ে ফেলেছে, অনেক পেশেন্ট আছে যারা ডায়াবেটিস জন্য চোখটা হারিয়ে ফেলেছে আর দুনিয়ায় দেখতে পাচ্ছে না হয়তো, কিন্তু তারাও কিন্তু আমার প্রোগ্রামটা শোনে আর তারা কিন্তু আমার চেম্বারের মধ্যে আসে। তখন আমার প্রাউডলি ফিল হয় কি আমি আজকে ওই সব মানুষের মনের মধ্যেও আছি যে মানুষটা দেখতে পায় না কিন্তু আমার কথাগুলো শুনতে পায়। তারা অনেক পেশেন্ট আমার কাছে পেয়েছে। আমি লাস্ট আলিপুরদুয়ার ছিলাম, সেখানেও পেশেন্ট পেলাম। আমি বেলুড়ে চেম্বারের মধ্যে পেয়েছি যারা কিন্তু সত্যি পুরো অন্ধ হয়ে গেছে, দেখতে পায় না। তার নিয়েও আমি বলেছি কি যে আমি চেষ্টা করছি কি আপনাকে যেইটুকু আছে আমার কাছে, যে বিদ্যাটা আছে সেখান থেকে যদি আপনারা কিছু হেল্প করতে পারি। তারা কিন্তু সব জায়গা করে হারিয়ে ফেলেছে। এবার ওরা বলেছে কি লাস্ট কিন্তু ডাক্তারবাবু আপনি আছেন, আপনার থেকে কিন্তু আমি এই উম্মিদটা রাখবো। আমি বললাম না, আমি চেষ্টা করব, অবশ্যই আমি সব কিছু করে দেবো সেটা তো নয়, কিন্তু অবশ্যই চেষ্টা করব। আর চেষ্টা করে যাচ্ছি, দেখি কতটা কি আমি ওনাকে চোখে আলোটা দিতে পারি। একদম, এই চেষ্টা অবশ্যই স্যার আপনার থাকুক। আর আমরাও এরকম নতুন নতুন থট এবং কনসেপশন এগুলো জানতে পারি।
অর্থাৎ মনটাকে শুধুমাত্র ওষুধ কিনবো আর মুড়িমুড়কির মতো খাবো সেটা নয়, বরঞ্চ আমাদের মনকে সুস্থ করবার প্রক্রিয়া কিন্তু জানাটা দরকার, এটা ভীষণভাবে প্রয়োজন। এক এক করে আপনাদের ফোন নেব, আপনারা ফোন করুন। সরাসরি যে নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে ওপরে যাচ্ছে নাম্বার, সেখানে আপনারা ফোন করুন। আর যারা সরাসরি চেম্বারের জন্য বুক করাতে চাইছেন তারা নিচের টিভি স্ক্রিনে যাওয়া যে লাল যে নাম্বারগুলো, অর্থাৎ 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বারে ফোন করবেন চেম্বার বুকিংয়ের জন্য। কোন চেম্বার আপনি যাবেন, কবে কোথায় কি চেম্বার রয়েছে, আগামী প্রায় 1.5 মাসের চেম্বার আপনাদেরকে আমি আজকে বলে দেব। কিন্তু তার আগে আপনারা সরাসরি কল করুন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলুন। স্পেশালি ডায়াবেটিসের রুগীরা আজকে ফোন করতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি স্যার আমার পায়ে মানে গোয়ালিতে ব্যথা মানে থাকে, সকালে উঠলে চললে সব সময়। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। আমি কলেজ স্ট্রিট কলকাতা থেকে বলছি। কলেজ স্ট্রিট কলকাতা থেকে বলছেন। পায়ে যে ব্যথাটা হয় সেটা কতদিন ধরে আছে আপনার? মানে এটা হয়ে গেছে 2 বছর হয়ে গেছে। আর আমার এর আগে হয়েছিল আপনার কি বলে HLV নাকি 27 নাকি বলে, HLV 27। ওহো, ফোনটা কেটে গেল। যাই হোক, কথাটা আমি পুরো ক্লিয়ার হলো না। যেটুকু বুঝলাম কি ওনার যে পায়ে যে সমস্যাটা ছিল সেখানে HLV 27-এ উনিগুলো উল্লেখ করেছিলেন। HLV 27 হচ্ছে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যা, ঠিক আছে? তো এই কারণের জন্য শুধু অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হলে আপনার শুধু পিঠে ব্যথা হবে তাই নয়, এটা যখনই আমাদের বিগ জয়েন্ট আছে, বিগ জয়েন্টের মধ্যে অ্যাটাক করে, তো আপনার পায়ের সমস্যাটা আসতে পারে। তো আমি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস নিয়েও অনেক প্রোগ্রাম করেছি। তো আপনাকে আমি বলবো কি, আপনি যে সমস্যাটা নিয়ে সাফারিং করছেন সেখানে পেন কিলার ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর আমি আপনাকে বলবো কি, উইদাউট পেন কিলার আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারেন, ঠিক আছে? আপনার বাড়ির নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে বলতে পারবে। সেখানে এসে আপনি যোগাযোগ করুন, আপনার কাছে কী রিপোর্ট রয়েছে সেটাও দেখান। কারণ আপনার সঙ্গে যে আমার অর্ধেক কথাটা হলো, সেখানে হয়তো চেম্বারের মধ্যে ফুল কথা হওয়ার পর আপনাকে ফুল ট্রিটমেন্ট দেওয়ার পর এই যে 2 বছরের যে সমস্যাটা, আমার মনে হয় না এটা নিয়ে আপনাকে 2-2.5 বছর আরও নিতে হবে। মাত্র 2-3 মাসের মধ্যে এই সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন একদম। এবং কলেজ স্ট্রিটে বসে পুজোর আগে, কলেজ স্ট্রিটে তো বিরাট পুজো হয়, পুজোর আগে আপনি ফোন করুন, আমাদেরকে আবার ফোন করুন। পুজোর এখনও যদিও বা 2-3 মাস বাকি নেই, অনেক কম সময়, কিন্তু আমি চাইবো যে তার আগে আপনি ফোন করুন, জানান যে আপনি কেমন আছেন। এই যে দায়িত্ব নিয়ে মানুষকে বলা, দেখুন আপনি কত ট্রিটমেন্ট করছেন, আপনি টেস্ট করে ফেলেছেন, আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এর যে HLV 27 আপনি বললেন সেটা পরীক্ষা হয়ে গেছে, তার মানে আপনি দীর্ঘদিন ধরে টেস্ট করতে থাকছেন এবং চিকিৎসার মধ্যে আছেন। আজকে আপনাকে আবার ফোন করতে হচ্ছে, তার মানে আমি যদি নেট রেজাল্টটা বার করি, সেই নেট রেজাল্ট কি হবে সেটা আমি দর্শকদের উপর ছিলাম। আমরা এখান থেকে কেন বলবো, স্যার কেন বলবেন? আপনি বিচার করুন যে তাহলে উনি যে এত টাকা ইনভেস্ট করেছেন টেস্ট মেডিসিনের উপর, তার রেজাল্টটা কি এসছে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জগমোহন ভট্টাচার্য বলছি, কোথা থেকে? ঘাটাল থেকে বলছি। কোথা থেকে? বাগনান? ঘাটাল 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 থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জল কমেছে ঘাটালের? হ্যাঁ ঘাটালে। ঘাটালের জল কমেছে? না, ঘাটালের জল কমেনি স্যার, ঘাটালের জল আছে। বুঝুন অবস্থা তাহলে। এর মধ্যে আপনার কি সমস্যা হচ্ছে শুনি। আমি স্যার দুটো জিনিস জানবো ডাক্তারবাবুর কাছে। একটা হচ্ছে গ্যাস রোধে, আমি তো পেটে গ্যাস রোধে খুবই ভুগছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার ওই গ্যাসের ট্যাবলেটটা বহু দীর্ঘদিন ধরে খাচ্ছি, পায়খানা অপরিষ্কার হচ্ছে। আমি হায়দ্রাবাদেও দেখিয়েছিলাম, দেখুন কলোনোস্কোপি সমস্ত কিছু করেছি। 3টে পায়খানার ওষুধ খেতে হয়, একটা হচ্ছে ধূপাল। হ্যাঁ, ওষুধের নাম বলার দরকার নেই, জানি আমরা কি কি ওষুধ আপনি খাচ্ছেন। দেখুন, প্রথম হচ্ছে কি, আপনি কলকাতা ছেড়ে আপনি মেদিনীপুর, আপনি মেদিনীপুর ছেড়ে আপনি হায়দ্রাবাদ চলে গেলেন। হ্যাঁ, আপনার মতন বহু মানুষ আছে। আমি বলেছিলাম একদিন প্রোগ্রামের মধ্যে কি, আমি হায়দ্রাবাদ যখন গিয়েছিলাম, তো ওখানে ম্যাক্সিমাম যে বিজনেসটা হয় সেটা কিন্তু আমাদের বাঙালির জন্য হয়, ঠিক আছে? কারণটা হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কিন্তু কনসার্ন আছে হেলথকে নিয়ে, কিন্তু ওখানে গিয়ে কি তারা কি ভালো হতে পারছে? এই হচ্ছে একটা উদাহরণ। ইন্ডোস্কোপি হয়েছে, কলোনোস্কোপি হয়েছে, এভরি রিপোর্ট হয়েছে,
রিপোর্ট হওয়ার পর ডায়াগনোসিস হয়েছে, কিন্তু আজকে কি উনি সুস্থ আছেন? সেই ওনাকে 3টে ড্রাগস ওনাকে নিতেই হচ্ছে। আমি কোনো মেডিসিন বলবো না, ড্রাগস বলবো। কেন কি ওটা না নিলে ওনার হয়তো স্টুল হবে না, গ্যাসের সমস্যাটা কমবে না। আর আমার যদি আপনি প্রোগ্রামটা যদি প্রত্যেক দিন যদি ফলো করেন, তো দেখুন আমি লাস্ট দিন আপনাকে বলেছিলাম যে আপনার শরীরে যে ওজনটা আছে, ধরুন আপনার যদি 60 কেজি আপনার ওজন আছে, তার মধ্যে আপনি ইন্টু 10 মানে 600 গ্রাম আপনি কিন্তু সালাদ খেতে চালু করুন। আপনার প্লেট নাম্বার 1-এর মধ্যে 600 গ্রাম আপনার সালাদ থাকবে, তার সাথে আপনি প্লেট নাম্বার 2 মধ্যে আপনার খাওয়ার যা যা আছে সমস্ত কিছু আপনি খান, ডাল ভাত মাছ সবজি যা খাবার আছে খান। ঠিক এইরকমই রাত্রিবেলা যখন ডিনার করছেন সেই সালাদটাও প্লেট নাম্বার 1-এ রাখুন, আর প্লেট নাম্বার 2 মধ্যে আপনার খাওয়াটা রাখুন। আর তো আপনাকে বেশি কিছু করতে বলিনি, এটা করুন। এটা যদি আপনি না করেন আপনার স্টুল নর্মাল হবে না, আপনার গ্যাসের সমস্যা মিটবে না। ঠিক আছে, এটা আপনি করতে চালু করুন। আর আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন। আপনি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য স্টেটে গিয়েও ট্রিটমেন্ট করে আপনি সুস্থ হতে পারছেন না, এবার বোঝার ব্যাপার আছে। আমাদের যে আয়ুষ ডিপার্টমেন্ট থেকে যে ট্রিটমেন্টটা আপনাকে দেওয়া হয়, যে জিনিসটা বলা হয় সেটা যদি আপনারা মানেন, তাহলে আপনি কিন্তু যে কোনো জটিল বা কঠিন রোগে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। নাহলে এইরকম এডিক্টেড মেডিসিন উপরে আপনি যদি ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা আজকে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, কালকে গ্যাস্ট্রিক আলসার হবে, পরশু দিন আপনার ক্যান্সার হবে। রোগকে আপনি পুষিয়েছেন, তারপরে আপনি বলছেন ডাক্তারবাবু আমার বাড়িতে তো কারো ক্যান্সার ছিল না, আজকে আমার ক্যান্সার হলো কী করে? তার উত্তরটা আমি দেবো না, তার উত্তরটা জিজ্ঞেস করুন আপনি ওই হায়দ্রাবাদে গিয়ে ডাক্তারকে, যে আপনাকে ওষুধ খাবার ছিল, 3টে যে ড্রাগস দিচ্ছিল, দায়ী আছেন ওনারা। আর যখন রোগ হয়ে গেছে তখন আপনি জিজ্ঞেস করছেন আমাকে। এখনও সময় আছে, চোখটা খুলুন আর আয়ুর্বেদকে গ্রহণ করুন। ঠিক, মানে এটা কিন্তু বহুদিন আগে স্যার বলেছেন যে পেটের সমস্যা হলে আপনার হাজারো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে, এটা একদম পরিষ্কার। আরেকজন রয়েছেন ফোনে, ফোনটা নেব, কিন্তু স্যারের থেকে আমার, যেহেতু স্যার এত অ্যাডভাইস দেন, আমার ডক্টর শর্মার থেকে একটা রিকোয়েস্ট থাকবে। এই যে স্যালাডের কথা আপনি বললেন, আমারও মুখে জল চলে আসছিল। স্যালাড একটা খুব লোভনীয় খাবার, যারা খেতে পছন্দ করেন, ইট ইজ ভেরি লাভলি ডিশ। আপনি যদি স্যার একটু সাজেস্ট করেন যে আমরা কি কি রাখবো ডিশে। আমি আপনার থেকে শুনছি, কিন্তু তার আগে আমরা ফোনটা নিই। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কলকাতা থেকে, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ ম্যাডাম বলুন, কি হয়েছে? হ্যাঁ, আমার শরীরটা মানে দুদিন অন্তর অন্তরই খারাপ হচ্ছে। শরীরে এনার্জি বলে কি জন্য কাজ বাজ করবো ঘরে, এগুলো করতে পারছি না, শুধু ঘুম ঘুম পাচ্ছে। ম্যাডাম বয়স কত? বয়স এই 29। আচ্ছা, আপনি কোনো রকম ওষুধ খান এখন? না, আমি কোনো ওষুধ খাইনি। বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন, কোনো রকম ব্লাড রিপোর্ট বা কিছু? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম। এই ডাক্তার বলেছে যে আপনার লিভারের সমস্যা আছে, আর হিমোগ্লোবিন শরীরে প্রচুর পরিমাণে কম। আচ্ছা, তো আপনার যে হিমোগ্লোবিন যেটা কম রয়েছে, আপনি কি জানেন কি হিমোগ্লোবিন আমাদের শরীরের মধ্যে কেন কম হয়? না, সেটা তো আমি জানি না। আপনার যে সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে, না পেটে ছবি তোলা হয়েছে? করিনি। না না না। আপনি একটা পেটে ইমিডিয়েট ছবি তুলুন, ঠিক আছে? আপনার বাড়ি মধ্যমগ্রাম তো? হ্যাঁ, মধ্যমগ্রামই আমাদের হেড অফিস আছে। আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান। আগামী সোমবার দিন আমি মধ্যমগ্রাম চেম্বারে থাকবো, ঠিক আছে? আপনি একটা ইউএসজি রিপোর্ট, হোল অ্যাবডোমেনে একটা ইউএসজি রিপোর্টটা করান। সেখানে আপনি দেখতে পারবেন লিভারে আপনি যে সমস্যাটা বলছেন, তো প্রপার আপনার লিভারে কি সমস্যা হচ্ছে। অনেক সময় আমরা পাই হেপাটিক সিস্ট হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় আমরা পাই হেপাটিক মেগালি হয়ে যায়, ফ্যাটি লিভার হয়ে যায়। তার পাশেই একটা অর্গান আরও থাকে যার নাম হচ্ছে স্প্লিন, যেটা হয় ব্লাড ব্যাঙ্ক। মানে শরীরের মধ্যে যদি আমার ব্লাড দরকার হয় তাহলে আমরা স্প্লিন থেকে নিই। তো আপনার যদি স্প্লিন যদি বাড়া থাকে তাহলে কিন্তু কী হবে, আপনার রক্ত আর তৈরি হবে না। আপনি যতই কিন্তু ব্লাড দিতে থাকুন, আপনার কিন্তু ব্লাডটা কিন্তু কমতেই থাকবে। তো শরীরের মধ্যে যে কোনো সমস্যা, মানে প্যারামিটার যদি ঠিক না থাকে, মানে হিমোগ্লোবিন যদি কম আছে, ইএসআর ইনফেকশন যদি আপনার বেশি থাকে, প্লেটলেট কাউন্ট যদি কম থাকে, ডাব্লিউবিসি আরবিসি যদি আপনার যদি ফ্ল্যাকচুয়েট করে, তাতে কিন্তু এইরকম সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে আসবে। তাতে কী হবে, এরকম যে আপনি বলছেন শরীর উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে,
আজকে এই যে বয়সটা আছে না, এই বয়সের মধ্যে শরীরের মধ্যে আলাদা একটা অ্যাক্টিভ হওয়া দরকার, জোশ থাকা দরকার। সেই জোশটা মানুষ কেন হারিয়ে ফেলছে? কারণটা হচ্ছে কোনো দিন তারা কোনো প্রপার ডাক্তারকে দেখায়নি, কোনো রিপোর্ট করায়নি, যার ফলে তারা জানে না কি এই সমস্যাতে কী কী হতে পারে। আপনার আইডিয়া নেই কি আপনার ডাব্লিউবিসি যদি বেড়ে যায় বা ডাব্লিউবিসি যদি কমে যায় তাহলে কী কী হয়। ক্যান্সারের প্রথম লক্ষণ হয়, কিন্তু আমরা গুরুত্ব দিই না। হার্ট ফেলিয়ার যদি হয়ে যায় কারো, আজকে মানুষরা যে মরে যাচ্ছে, মানে হার্ট দেখবেন এখন জিম যেতে গেলেই মানুষ মরে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে একজন ক্রিকেটার মারা গেল, তার বয়স 18-20 এরকম একটা বয়স, এই কয়েকদিন, মানে জাস্ট দুদিন আগে। কারণটা কি? জিম করতে মারা যাচ্ছে, খেলাধুলা করতে মারা যাচ্ছে, ঠিক আছে, বাইরে বাজার করতে গেছে মারা যাচ্ছে। এগুলো কেন হচ্ছে এটা বুঝুন। এটা আগে ছিল না, এখন কেন এগুলো হচ্ছে? তো অনেক রকম আমরা যে শরীরের মধ্যে যে ভ্যাকসিনটা নিই, ঠিক আছে, তার সাইড ইফেক্ট আছে এগুলো। তো এই যে সমস্যা থেকে আপনি যে কোনো জিনিস যদি কেউ অ্যাডভাইস আপনাকে করে কি আপনি এটা করতে হবে, তার জন্য আগে সার্চ করুন কি সত্যি কি এটা আমার লাগবে, প্রয়োজন আছে, আমি কি নেব। কারণটা হচ্ছে না, কেউ আপন নেই, কিন্তু কেউ আপন নেই। আপনার আপন আছে আপনার ছায়া। আপনি কাউকে বিশ্বাস করবেন না। আপনি যখনই আপনি কোনো শরীরের মধ্যে কোনো মেডিসিনকে দিচ্ছেন, তার আগে কিন্তু আপনাকে 1000 বার ভাবার দরকার আছে যে এই মেডিসিন আপনার জন্য প্রয়োজন আছে কি না। সেই মেডিসিন যদি আপনার প্রয়োজন নেই, আপনি যদি শরীরের মধ্যে যদি খেয়ে ফেলছেন, সেই ড্রাগসটা আপনার শরীরের মধ্যে সাইড ইফেক্ট আসবে। তো এখনও আমি আপনাকে আর কি করে ডিপলি বোঝাবো। তো এই যে হার্ট ফেলিয়ার হওয়ার সমস্যাটা, আজকে সামান্য যদি লিভার ফাংশন টেস্ট যদি রিপোর্ট করতে বলা, মানে এলএফটি রিপোর্ট করতে বলা হয়, সেখানে যে এসজিওটি এসজিপিটি যে বাড়া থাকে আমরা গুরুত্ব দিই না। এটা আমাদের আয়ুর্বেদ বইয়ের মধ্যে লেখা আছে কি আপনার যদি এসজিওটি এসজিপিটি যদি হাই থাকে, তো প্রথম আপনার যে হার্ট ফেলিয়ার হওয়ার চান্সেসটা এখান থেকে একটা লিভার সমস্যা দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা আপনাকে বুঝতে হবে। তো আমি আপনাকে বলবো আপনি একটা কারেন্ট সোনোগ্রাফি রিপোর্টটা করান, রিপোর্টটা করে মধ্যমগ্রাম চেম্বারে আপনি যোগাযোগ করুন, আপনি যাতে এই সমস্যা থেকে আপনাকে বেশি দিন সাফারিং না করতে হয়। এইরকম একটা নিউ জেনারেশনকে যাতে, কেন কি পুরো দেশ ডিপেন্ড আছে নিউ জেনারেশন উপরে। আর এইভাবে যদি মানুষরা একটা ভালো একটা ক্রিকেটার যদি বলেন কি উনি মারা গেছেন, তো ভালো কি আর তাহলে আমার ভারতের ভবিষ্যৎটা কোথায় আছে? এইরকমই যদি ভালো ভালো মানুষরা যদি মরে যায়, দেশ শেষ হয়ে যাবে তাহলে তো। একদমই। আরও আরেকজন রয়েছেন ফোনে, ওনার ফোন নেওয়ার পরে আমি চেম্বার অ্যানাউন্স করব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি ওই দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা বেশ, কি হয়েছে বলুন। সোরাইটিসের প্রবলেম অনেকদিন ধরে, 10-12 বছর ধরে চলছে। আচ্ছা, ঘা বেরিয়ে যাচ্ছে, অনেক ট্রিটমেন্টও করা হয়েছে আয়ুর্বেদিক, হ্যাঁ, আর অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ওটা কমে আবার বেড়ে যায়। পুরো শীতের সময় তো প্রচুর ভাবে বাড়ে, মানে ঘা গুলো বড় বড় হয়ে যায় এবং হাড়ের স্পাইনাল কর্ড যেটা আছে ওর পিছন দিকটা। দেখুন, সোরিয়াসিস একটা এরকমই রোগ আছে যেখানে আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করান, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান, যে কোনো প্যাথিতে করান, সেখানে মেডিসিন নেওয়ার পর কমবে, ভালো হবে না, ঠিক আছে। কিন্তু যদি আপনি অথেন্টিক যদি আয়ুর্বেদিক যদি কথা বলেন, তাহলে সোরিয়াসিসকে কিন্তু সম্পূর্ণভাবে ভালো করা যায়। এবার আপনি কোথায় আয়ুর্বেদ ট্রিটমেন্ট করেছেন, কি আপনি মেডিসিন খেয়েছেন, কি আপনি ট্রিটমেন্ট করেছেন, সেটা আমি জানি না, আমি কোনো আলোচনা করতে চাই না তাদের জন্যে। কিন্তু আপনি অথেন্টিক আয়ুর্বেদে যতক্ষণ আপনি পঞ্চকর্ম থেরাপিটা আপনি করবেন না, শরীরকে ডিটক্সিফাই করবেন না, আপনার কিন্তু সোরিয়াসিসকে কেউ ভালো করতে পারবে না। তো আপনাকে বলবো কি, দুর্গাপুরে আপনি থাকেন, হয়তো আপনি অনেক জায়গায় কিছু দেখেছেন, কিন্তু দুর্গাপুরে আমাদের অনেক পুরনো চেম্বার, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আছে। যদি আপনি সেখানে গিয়ে যদি ট্রিটমেন্ট নিতেন, তাহলে আজকে আপনাকে ফোন করতে হতো না, ঠিক না। দুর্গাপুর চেম্বারের ডেটটা আপনি জেনে নিন, সেই ডেটে আপনি এসে দেখান, যেইভাবে যে অ্যাডভাইসটা বলা হবে সেই অ্যাডভাইসটা আপনি প্রপারটা গাইডেন্স করুন। স্যাট বলে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা করান, যাতে কী খাবার থেকে আপনার শরীরের মধ্যে আসছে সেটাকে স্টপ করুন। একদিকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করছেন, আর একদিকে আপনি স্যাট রিপোর্টটা মেনটেন করছেন না, তাতে কি হবে, সমস্যা কিন্তু আপনার থাকবে, আর আলটিমেট রেজাল্ট আপনার কিন্তু জিরোই হবে, ঠিক আছে। তো আপনি দুর্গাপুর চেম্বারে ভিজিট করুন, স্যাট রিপোর্টটা করান, তার সাথে যে অ্যাডভাইসটা আমরা বলছি সেই অ্যাডভাইসটা আনুন, কন্টিনিউ করুন। তারপরে আপনি দেখুন এই যে 10 বছর 12 বছর সোরিয়াসিস মতন একটা জটিল সমস্যা,
থেকে আপনি কি করে ইজি আস্তে আস্তে করে বেরোতে পারবেন। যে কোনো রোগ হোক না কেন তার সমাধান আছে, সমাধানকে খুঁজতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করে সমস্যা থেকে আমরা যাতে বেরোতে পারি। একদম। দুর্গাপুর যেহেতু আপনি বললেন 24 তারিখে দুর্গাপুরের চেম্বার রয়েছে, অর্থাৎ 24/8/2025 আগস্টের 24 তারিখে, আজকে 6 তারিখ, হাতে আপনার 17 দিন মতো সময় রয়েছে। ইমিডিয়েট আপনি বুক করে রাখুন দুর্গাপুরের চেম্বারে। ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট নিয়ে আপনি আবার আমাদেরকে ফোন করবেন। ঠিক আছে, এবার আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই, কবে কোথায় কি চেম্বার রয়েছে। যদি কেউ ফোনে অপেক্ষা করেন, চেম্বার বলা শেষ হলে আপনার ফোন নেব। চেম্বার হচ্ছে আগামীকাল উত্তর 24 পরগনার বনগাঁতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য চেম্বারে থাকবেন। পরবর্তী চেম্বার হচ্ছে 8 তারিখ ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর আর দে থাকবেন। ডক্টর শর্মাকে আপনি পাবেন, ডক্টর বি শর্মা বহুদিন পর আবার কিন্তু বহরমপুরে যাচ্ছেন, তো কাজেই ইমিডিয়েট আজই বুকিং করতে হবে। হয়তো আগামীকালও সময় আপনি পাবেন না, আজ এখন এই মুহূর্তে লাইভ চলছে, এরপর আপনি বুকিং নাও পেতে পারেন। 9 তারিখে চেম্বার রয়েছে বহরমপুর। 9 তারিখে ছাড়া খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। মালদাতেও 9 তারিখে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল চেম্বারে থাকবেন। চলে আসছি এনবিপির চেম্বার 10 তারিখে 3 জায়গায় চেম্বার রয়েছে। কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকছেন। অর্থাৎ ডিরেক্টর স্যারের এই সমস্ত যে চেম্বার, 7টা চেম্বার থাকছে ডক্টর শর্মার, প্রত্যেকটাতেই উনি অনেক দিন পরে যাচ্ছেন। কাজেই যারা ডাক্তারবাবুর কাছে আসতে চান তারা ইমিডিয়েট বুক করান। ডক্টর শর্মার চেম্বার হচ্ছে কৃষ্ণনগর 10 তারিখ। নেক্সট চেম্বার হচ্ছে আগরতলা, এন ভট্টাচার্য থাকছেন। ডক্টর এস ঘোষাল যাচ্ছেন হচ্ছে কোচবিহারে 10 তারিখেই। 12 তারিখে চেম্বার হচ্ছে হেড়িয়াতে ডক্টর এ হালদার চেম্বারে উপস্থিত থাকবেন। ডক্টর এন ভট্টাচার্য থাকছেন মেচেদার চেম্বারে 13 তারিখে। 16 তারিখে শিলিগুড়ির চেম্বার, আবারও কিন্তু প্রায় মনে হয় 4-5 মাস পর ডক্টর শর্মা যাচ্ছেন শিলিগুড়ির চেম্বারে। ডক্টর বি শর্মা থাকবেন শিলিগুড়িতে অন 16 আগস্ট 16 তারিখে। পরবর্তী চেম্বার হচ্ছে কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে আরামবাগে, চেম্বার হচ্ছে 15 তারিখে। 17 তারিখে চেম্বার হচ্ছে গুয়াহাটিতেও ডক্টর বি শর্মা থাকছেন। অনেক দিন পর গুয়াহাটির চেম্বারে আবার ডক্টর শর্মা যাচ্ছেন, কাজে ইমিডিয়েট বুক করুন 17 তারিখের জন্য। 17 তারিখে আরও 2টো চেম্বার রয়েছে, শিলচর এবং পুরুলিয়া। আসামের শিলচরে থাকবেন ডক্টর এস ঘোষাল, আর পুরুলিয়াতে থাকবেন ডক্টর এ হালদার। 18 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন 22 তারিখে। 23 তারিখে চেম্বার হচ্ছে বর্ধমানেও ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। নিউ আলিপুরদুয়ারে 24 তারিখে ডক্টর শর্মা থাকবেন। দুর্গাপুরের চেম্বার বললাম 24 তারিখে, সেই চেম্বার হচ্ছে এন ভট্টাচার্য থাকবেন। এস ভাদুরী থাকবেন বোলপুরের চেম্বারে 24 তারিখে। 30 তারিখে চেম্বার রয়েছে হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকবেন। হলদিয়ার চেম্বারে বহুদিন পর যাচ্ছেন স্যার, বহুদিন পর হলদিয়ার চেম্বারে। 31 তারিখে চেম্বার, অর্থাৎ আগস্টের শেষ দিনে 2টো চেম্বার রয়েছে। 31 তারিখে চেম্বার হচ্ছে জামশেদপুরের চেম্বার, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর। 6 তারিখে আসানসোলের চেম্বারে আবার ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। যারা আসানসোলে, অনেকেই দুর্গাপুর থেকে আসেন, বর্ধমান থেকেও যান আসানসোলে দেখাতে, ডক্টর শর্মা থাকছেন, কাজে আসানসোলের জন্য বুক করবেন আপনারা। 6 তারিখে 6 সেপ্টেম্বরে। 15 তারিখের চেম্বার হচ্ছে ডিব্রুগড়ের চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন, আর ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে দিল্লির চেম্বারে। 16/9 অর্থাৎ 16/9 সেপ্টেম্বরে চেম্বার রয়েছে। আজকে আর হাতে সময় নেই, কাজেই ফোন নেওয়ার যাবে না। যিনি ছিলেন সরি, আপনার ফোন আগামীকাল রাত 9:30টায় যদি লাইভ অনুষ্ঠান থাকে তো অবশ্যই লাইভ অনুষ্ঠানে আপনার ফোন নেব। এবার মূল কথা যেটা আজকে আসলো সেটা হচ্ছে ডায়াবেটিস, এই সর্বজনবিদিত এই রোগ থেকে বেরোনোর জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার কাজ এই 10টা, যে এখন 10টা বাজে ঘড়ির কাঁটায়, এই সময় থেকেই শুরু করুন। আর আপনার কাছাকাছি চেম্বারে দ্রুত যান, ওষুধ খেয়ে সুস্থ হয়ে বাড়িতে বসে থাকবেন না, আমাদের আবার ফোন করবেন। আমাদের পাওয়া শুধু এটাই, আমাদের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ জানাই ডক্টর শর্মাকে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য, আর ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। নমস্কার।